আমার এমন কাজে সবাই থমথমে খেয়ে যায়, কাকে কি বলছি কেউ কিছু বুঝতে পারছে না এই মুহূর্তে। কারণ উদ্দেশ্য করছি রিদ খানকে, তাকিয়ে আছি সাবির ভাইয়ার দিকে, আর কথাগুলো বলছি শিলাকে নিয়ে। আমার এমন তিন রকম কথায় সবাই আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। আমার এমন চিৎকার করে বলা কথায় রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তখনও রিদ খান আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি। আর তার দুজন কাইন্ড আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল বলে উল্টো তাদের খানিকটা চাপা শরীর ধমক দিয়ে ঠিক করে বসান। ওনার এমন কাজে মনে হচ্ছে উনি প্রথমেই আমাকে এখানে আসতে দেখেছেন। উনি হয়তো আমি ওনাকে লক্ষ্য করিনি, তাই আমি চারপাশে চোখ বুলিয়ে তাদের এমন দৃষ্টি উপেক্ষা করে আবারও নিজের মতো করে বলে উঠি, শুন, এত ভাব নিতে হবে না, ঠিক আছে? আমি তোর কাছে কখনোই যাচ্ছি না। হা, আমি তো আমার পথ বেছে নিয়েছি, তাই তোর আজাইরা স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এই দিলাম তোকে আমি অভিশাপ। আমার এমন সব কথাগুলো বলার পরেও রিদ খানের কোনো রিয়াকশন না দেখে কপাল কুঁচকে এলো আমার। আজব প্রাণী, যখন কিছু করি না তখন আমাকে শুধু শুধু টর্চার করে বেড়ায়, আর এখন আমি ইচ্ছে করে উস্কানিমূলক কথা বলছি, কিন্তু বান্দার সামান্য মাত্র রাগ হচ্ছে না, উল্টো আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ মনে করছে না। আচ্ছা, এই প্যারাবাসী আমার উম, এখন অত্যাচারে ভালো হয়ে গেল না তো? এমনটাই হতে পারে হয়তো। এখন নিজের ভুল হয়তো বুঝতে পেরে ভালো হয়ে গেছে। আহা, অবশেষে আমার কপালে আবার শান্তি নামক সুখটা ঝাপটাতে ঝাপটাতে ফিরে এলো আমার জীবনে। আহা, যাহ, হৃদ খান নামক ভয়ানক গুন্ডাবাসীর জন্য হারিয়ে গিয়েছিল। উফ, আল্লাহ জোর বাঁচালো আমায়। হৃদ খান ভালো হয়ে গেছে, বিষয়টা মাথায় আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। পরে নিজেকে ঠিকঠাক করে বসে সবার দিকে তাকাতেই চোখে পড়লো সবার তীক্ষ্ণ দৃষ্টি, যা আমার দিকে নিক্ষেপ করা। আমি সবার এমন দৃষ্টি দেখে খানিকটা নড়ে চড়ে বসতেই পাশ থেকে রূপা বলে ওঠে, এই, তোর কি হয়েছে? এমন পাগলামো করে কথা বলছিস কেন? রূপার এমন কথায় স্বাভাবিক সোজা সাপটা ভাবেই বলে উঠি, কেন? কোনো সংবিধানের থেকে নিষিদ্ধ করা হয়েছে যে মায়া পাগলামো করে কথা বলতে পারবে না? আমার এমন তেড়া উত্তরে থমথমে খেয়ে যায় রূপা। তাই আমাকে আর কিছু না বলে মুহূর্তেই চুপ করে যায় ও। রূপাকে আমি এমন করে বলতে দেখে হালকা হেসে ওঠে সাব্বির ভাইয়া, পরে হাসি মুখে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, তা লেখা থাকবে কেন? আর এই পাগলামোতেই তোমার আসল পরিচয়, তাই তুমি তোমাতে বেঁচে থাকো এই পাগলামোর সাথে। আমার এমন পাগলামোটাই চাই তোমার সাথে সাথে। মানে? আমার এমন প্রশ্নে থমথমে খেয়ে যায় সাব্বির ভাইয়া। কি বলেছে বুঝতে পেরেই ঝটপট তাড়া দিয়ে আবারও বলে ওঠে, আচ্ছা যাই হোক, আমাকে এবার যেতে হবে, আমি উঠি এবার। আর এখানে একটা কাজে এসেছিলাম, মাঝেই তোমাদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা যাই, আমি ভার্সিটিতে তো আমাদের দেখা তো হচ্ছেই। আসি গাইস। কথাগুলো বলেই আমাদের কাউকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে তাড়া করে উঠে চলে যায়। ওনার এমন চলে যাওয়াতে আমরা কেউ কিছু বুঝতে না পেরে একে অপরকে দেখে ঠোঁট উল্টাই আমি। কি হয়েছে কিছুই বুঝতে না পেরে আবার সামনের দিকে তাকাই সাব্বির ভাইয়ের চলে যাওয়ার দিকে। সাব্বির ভাইয়া চলে যেতেই আমি কুড়মুড়িয়ে উঠি, তাই নিজেকে হালকা ফ্রেশ করার জন্য আমার পঞ্চ বান্ধবীকে বলে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে খানিকটা এগিয়ে যেতেই আমার পা স্লিপ করে উল্টো দিকে পড়ে টেবিলের সাথে বাড়ি খেতে কেউ একজন শক্ত হাতে আমার কোমর জড়িয়ে ধরে আমায় পড়া থেকে বাঁচিয়ে নেয় সে। আমি তখনও ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখি, কিন্তু তখনও আমার সামনের মানুষটা কাতর দৃষ্টিতে আমার চোখে মুখে তাকিয়েছিল, যা আমি না তাকিয়েও বুঝতে পারি। তার এমন চাহনি ব্যক্তিটা খানিকটা থেমে সাথে সাথেই আমায় টেনে উপরের তুলে উম, আমি হুমড়ি খেয়ে পড়লাম সামনের ব্যক্তিটার বুকে। আমি ব্যক্তিটার বুকে পড়তেই যে খুব যত্ন সহকারে আমায় আগলে নেয় তার বুকের মধ্যে। তার এমন ধরে রাখা অস্থির বোধ করছিলাম আমি, কিন্তু ব্যক্তিটার এতে কোনো হেলদোল দেখতে পারছি না। উল্টো আমার এমন মনে হচ্ছে যে আমার এমন করে হঠাৎ পড়ে যাওয়া বিষয়টা প্রচন্ড রকম ভাবে ভয় পেয়েছে এই ব্যক্তিটি। ব্যক্তিটি এমন করে আমায় নিজের সাথে চেপে ধরায় খানিকটা নড়ে চড়ে উঠি আমি, কিন্তু এতে তার কোনো রকম হেলদোল নেই। তাই ব্যক্তিটিকে নিজের কাছ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিব, এমন সময় পাশ থেকে বিকট শব্দ কানে আসে আমাদের। শব্দটা কানে আসতেই আমার সাথে সাথে ব্যক্তিটিও চমকে উঠে দ্রুত আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। পাশে তাকাতেই চোখে পড়লো হৃদ খানের হিংস্র চেহারা।
ওনাকে এমন হিংস্রভাবে দেখে মুহূর্তেই আমি ভয় সিটিয়ে যাই, কারণ আমি জানি উনি কতটা ভয়ঙ্কর। আর কখন আবার আমার ওনার সেই রাগের বশবর্তী হতে হয় আল্লাহই জানে। তাই এই মুহূর্তে আমার চুপ থাকাই শ্রেয় মনে হচ্ছে। আর রিদ খান এই অসময়ে শুধু শুধু কেন রাগ করলো কিছু বুঝতে পারছি না আমি। তাই আমি একবার ফ্লোরের দিকে তো একবার ওনার দিকে তাকাচ্ছি, কারণ উনি প্রচণ্ড জোরে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে। আর এতে বিকট শব্দের সাথে সাথে উপস্থিত সবাই তাকায় ওনার দিকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আমার সামনের ব্যক্তিটি ঝটপট দ্রুত গতিতে রিদ খানের সামনে গিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে আপন মনে বলে ওঠে, কুল ভাই আমার, এতটা হাইপার হচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর সেটা তো বলবি। ঝামেলা হয়েছে কারোর সাথে? আসিফ, কি হয়েছে এখানে? আর আমার এখান থেকে যেতেই কি হলো? কথাগুলো বলে রিদ খানকে ব্যক্তিটি জোর করেও উম, আবারও সোফায় বসিয়ে দেয়। কিন্তু রিদ খান তখনও লাল চোখ করে আমার দিকেই তারা দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমার আস্ত গিলে খাবে পানি ছাড়া। আর আমি ওনার এমন দৃষ্টি থেকে ভয়ে কাচুমাচু করতে থাকি। রিদ খানকে ভাই বলে সম্বোধন করতেই আমি মুহূর্তেই চমকে উঠি, কারণ রিদ খানের ভাই এই লোকটা যে আমার পড়ে যাওয়া থেকে বাঁচালো। আল্লাহ! কিন্তু অদ্ভুত বিষয় হলো দুই ভাইয়ের ব্যবহারের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। একজন যতটা আগুন গরম স্বভাবের, অন্যজন ততটাই ঠান্ডা স্বভাবের, মানে পানির মতো। দুই ভাইয়ের দুই বৈশিষ্ট্য দেখে অবাক হলাম আমি, কিন্তু এই মুহূর্তে অবাক হওয়ার চেয়ে ভয়টাই পাচ্ছি বেশি রিদ খানের জন্য। তাই নিজের অবাক হওয়ার ভাবটা পেছনে ফেলে ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ার জন্যই আস্তে করে ভয়ে ভয়ে খানিকটা এগিয়ে যেতেই পাশ থেকে রিদ খানের ভাই আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মায়ো পাখি, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আমার ভাই হৃদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই উনি দ্রুত সামনে এগিয়ে আমার একটা হাত শক্ত করে চেপে ধরে নিয়ে গেল রিদ খানের সামনে। সবটা এত দ্রুত হলো যে আমি কিছুই বুঝে উঠতে না পেরে। আর সবচেয়ে বড় কথা হলো, রিদ খানের ভাই আমার নাম জানে কিভাবে? ওনার কথা শুনে মনে হচ্ছে উনি আমার সাথে পূর্ব পরিচিত, খুব গভীরভাবে চেনে আমায়। আচ্ছা, ওনাকে তো আমি আগে কখনোই দেখিনি। আর রিদ খান যে আমার সম্পর্কে ওনার ভাইয়ের সাথে কিছুই বলেনি তা ওনার কথাই বোঝা যাচ্ছে, কারণ উনি নিজেই আমাকে রিদ খানের সাথে পরিচয় করাতে চাচ্ছেন। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই উনি আমাকে টেনে রিদ খানের সামনে দাঁড় করায়। আমি চোখের সামনে রিদ খানের লাল চোখ দেখতে পেয়ে আমার জান যায় যায় অবস্থা, মনে হচ্ছে এই বুঝি আমার জান কবজ করে নেবে উনি। আমি ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় পাশ থেকে রিদ খানের ভাই আমার এক হাত নিজের হাতের মাঝে নিয়ে হাসি মুখে বলে ওঠে, মায়ো পাখি, এই হলো আমার ভাই হৃদ খান। নামটা মনে হয় তুমি আগেও শুনেছো। যাই হোক, আর হৃদ, ও হলো রিক্তা ইসলাম মায়া, মানে আমার বউ। ওনার এমন বউ বলে আমার সম্বোধন করার সাথে সাথেই রিদ খান বসা অবস্থায় বাম হাতে রাখা পানির গ্লাসটা আবার শক্তভাবে চেপে ধরে মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। হয়তো কোনো কারণে নিজের রাগটা প্রকাশ করতে চাইছে না নিজের ভাইয়ের সামনে, তাই ওনার টক বগিয়ে ওঠার রক্ত লাল চোখে জোড়ার দৃষ্টি এখন টেবিলের উপর নিক্ষেপ করা দাঁতে দাঁত চেপে। রিদ খানের ভাইয়ের কথায় মুহূর্তে মাথা ঘুরিয়ে ওঠে আমার। সামনে যমরাজ প্রচণ্ড রেগে বসে আছে ফায়ার হয়ে, আর আমার পাশে যমরাজের ভাই হাসি মুখে দাঁড়িয়ে আছে খুশিতে গদগদ হয়ে। আমি একবার রিদ খানের দিকে তাকাচ্ছি তো একবার রিদ খানের ভাইয়ের দিকে তাকাচ্ছি। এই দুই ব্যক্তির মাঝে এই মুহূর্তে ভীষণভাবে ফেঁসে গেছি আমি। এক ভাইয়ের বউ হয়ে উঠতে পারিনি আমি, আর অন্য ভাই যাকে আমি কখনো দেখিনি সেই ব্যক্তি আমায় বিনা নোটিসে এমনি এমনি বউ বানিয়ে দিল তার। আল্লাহ, কি সাংঘাতিক লোক রে বাবা এই দুই ভাই! এই মুহূর্তে আমার রিদ খানের ভাইকে পাগলা গারদ থেকে পালিয়ে আসা কোনো এক ভয়ানক রকম পাগল আশিক মনে হচ্ছে। বেচারা প্রেমিকার শোকে এমন করছে, মনে হয় প্রেমিকা ওনার অল্প বয়সে ওনাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই এখন মানসিক রোগী হয়ে গিয়েছে। আহা, বেচারা ঠিক করে প্রেমটাও করতে পারলো না। ইস, কি কষ্ট! এমন বুক ভরা আফসোস সাথে আবারও পাশ থেকে রিদ খানের ভাই স্বাভাবিক কণ্ঠে হাসি মুখে রিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, সরি, আসলে সব কিছু এত দ্রুত হলো যে তোকে কিছু বলতেই পারিনি। আজকে সব কিছু ঠিকঠাক হলো মায়ের সাথে। অবশ্য তুই আজকে বাসায় পৌঁছে জানতে পারতিস সেই বিষয়ে। আজকে নানা ভাই নানুমা মায়াকে আমার জন্য ঠিক করে এসেছে ওদের বাড়িতে গিয়ে। সাথে আমারও যাওয়ার কথা ছিল ওদের বাসায়, কিন্তু তোর সাথে আমাদের কোম্পানির জরুরি মিটিং ছিল বলে এখানে আসতে হয়েছে আমাকে। সারাটা দিন ধরে অস্থিরতায় ভুগছিলাম মায়াকে এক পলক দেখার জন্য। সাথে আমাদের স্পেশাল একটা দিনে আমি ওর পাশে থাকতে পারিনি, তাই অনেকটাই খারাপ লাগাও কাজ করেছিল নিজেদের মধ্যে। কিন্তু হঠাৎ করে ওকে এখানে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই।
তাই দ্রুত ওর সাথে কথা বলার জন্য এগোতেই মায়া পা স্লিপ করে, তাই আগে ওকে বাঁচিয়ে তোর কাছে আসি। যাই হোক, এখন বল ভাবি কেমন হয়েছে তোর? ওনার এই কথায় আমার উপর যেন বোম ফাটার মতো ছিল। আমার ওনার সাথে বিয়ে ঠিক হয়, আল্লাহ, আর আমি কিছুই জানি না। তাই ওনার কথাগুলো বলার সাথে সাথে আমিও আমার পঞ্চ বান্ধবীরা অবিশ্বাস্য গলায় একসাথে চিৎকার করে বলে উঠি, কি? আমাদের এমন চিৎকারে চমকে উঠে সবাই আমাদের দিকে তাকায়। রিদ খানের দৃষ্টি তখনও টেবিলের উপর নিক্ষেপ করা ছিল, কিন্তু রিদ খানের ভাই দ্রুত গতিতে আমাদের দিকে তাকায়। আমাদের সবাইকে ওনার দিকে অবাক হয়ে তাকাতে দেখে উনি হালকা হেসে ওঠে। রিদ খানের ভাইয়ের কথা শুনে প্লাস ওনাকে হাসতে দেখে মুহূর্তে চমকে উঠি আমি। বিয়ের কথাটা মাথায় আসতেই খুশিতে চকচক করে ওঠে আমার চেহারাটা। আমার না হওয়া বর আমার সামনে দাঁড়িয়েছে, বিষয়টা ভেবেই খুশিতে নেচে ওঠে আমার মন। তো এতক্ষণ কি হয়েছে এখানে সব কিছু মুহূর্তেই ভুলে গিয়ে ফেলে খানিকটা এগিয়ে যাই ওনার সামনে, পরে ওনার দিকে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে বসি, এই আপনি আমার আজকের বরটা বুঝি, যার সাথে আমার আজ আংটি বদল হয়েছে? উনি আমার দিকে তাকিয়ে থেকে আমার এমন প্রশ্নে উচ্চ স্বরে হেসে ওঠে সাথে সাথেই। পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে আমায় উদ্দেশ্য করে নিজের মাথাটা ওপর নিচ নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ, উনিই আমার আজকের বরটা। ওনার কথা শুনে মুহূর্তেই আমি খানিকটা লজ্জায় সিটিয়ে যাই ওনার সামনে। আমায় লজ্জা পেতে দেখে আমার পঞ্চ বান্ধবীরা হা হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে। ওদের সাথে সাথে রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আর রিদ খান আগের থেকে আরো এক ধাপ বেশি রেগে বসে আছে। আমার পঞ্চবান্ধবীরা হা হয়ে একবার ওনার দিকে তো একবার আমার দিকে তাকাচ্ছে। ওদের এমন তাকানোর মানে হলো ওরা বিষয়টা বুঝতে চাইছে কি হচ্ছে এখানে। আমি ওদের এমন তাকানোর মানে বুঝতে পেরেও কিছু না বলে নিজের মতো করে আবারও আমার না হওয়া বরের দিকে তাকিয়ে থেকে ঝটপট সুরে প্রশ্ন করে বলে উঠি, আচ্ছা আপনার নাম কি গো আমার না হওয়া বর সাহেব? আমার এমন কথার সাথে সাথে আমার পঞ্চবান্ধবীরা আমার উপর তাদের দৃষ্টি নিক্ষেপ করে হা হয়ে হয়তো আমার এমন বাণী শুনে আকাশ থেকে পড়ছে এমন একটা ফেস বানিয়ে রেখেছে তারা। আমি ওদের এমন রিয়াকশনের ধাপটা ওদের কাছে রেখে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওনার দিকে। আর উনি আমার এমন কথায় আবারও হেসে উঠে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, রুদ্র সেন, রুদ্র গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছ নিশ্চয়? সেটা ওনার মানে মানিক পক্ষ আমি, আর ড্যাডা বাবা, আর রিদ আমার মামাতো ভাই হয়। এবার বলুন আমার ম্যাডামের কি আমাকে পছন্দ হয়েছে? ওনার কথায় আমি ভালো করে তাকাই ওনার দিকে। এতক্ষণ যাবৎ ভয়ে আর টেনশনে ওনার দিকে ভালো করে খেয়ালই করিনি, কিন্তু এবার আমি ওনাকে ভালো করে খেয়াল করতেই চোখ জুড়িয়ে যায় আমার। অপূর্ব সৌন্দর্যের অধিকারী রুদ্র সেন, গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, চেহারার মধ্যে মায়া ভরপুর। হাইটা রিদ খানকে ছুঁই ছুঁই, মনে হয় 1 ইঞ্চি কম হবে। জিম করা, বডি ফিটনেস সব মিলিয়ে অসাধারণ একটা ব্যক্তি। সৌন্দর্যে কোনো কমতি নেই ওনার মধ্যে, তবে ওনার থেকে রিদ খানের দুটো জিনিসের জন্য আকর্ষণ বেশি করে। সেটা হলো রিদ খানের মায়াবী নীল চোখ জোড়া আর ওনার জোস পার্সোনালিটি, মানে ওনার অ্যাটিটিউড। রাগের কারণে ওনাকে একটু বেশি সুন্দর লাগে। আমি ওনাকে ভালো করে দেখার পর চোখে মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে আস্তে করে বলে উঠি, আমাকে এমন লজ্জা পেতে দেখে হালকা হেসে বলে ওঠে, তাই? তবে আমার কিন্তু ম্যাডামকে বেশ পছন্দ হয়েছে, যাকে বলে পাগল করা টাইপ। রুদ্র সেনের কথায় আমি নিজের মাথাটা নিচু করে হালকা লাজুক হাসলাম। আমার এমন হাসিটা সবার পছন্দ হলেও একজনের হয়তো পছন্দ হয়নি, আর সেটা হলো রিদ খান। আমি সম্মতি জানিয়ে হাসার সাথে সাথে রিদ খান হাতে চেপে ধরে থাকা গ্লাসটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ভেঙে গড়িয়ে ফেলে। হাতে চাপ দিয়ে গ্লাসটা ভাঙার সাথে সাথে অসংখ্য কাঁচের টুকরো ওনার হাতে ঢোকার কারণে হাত দিয়ে অঝোর ধারায় রক্ত ঝরতে লাগে, সাথে পুরো টেবিল রক্তে ভেসে যায় মুহূর্তেই। ওনার হাতে এত রক্ত দেখে মুহূর্তেই কেঁপে উঠি আমি ভয়ে। কাঁপা অবস্থাটায় জায়গায় দাঁড়িয়ে থেকে কাতর চোখে তাকিয়ে থাকি ওনার দিকে। উনি তখনও রাগে কটমট করতে করতে নাক ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে শক্তভাবে। ওনাকে এমন করতে দেখে রুদ্রসেন দ্রুত রিদ খানের দিকে এগিয়ে যেতেই রিদ খান একটা উঁচু করে থামিয়ে দেয় নিজের ভাইকে। পরে চোখে মুখ শক্ত রেখেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি রুদ্র, তোকে হাইপার হতে হবে না আমার জন্য। তবে যাকে হাইপার হওয়ার দরকার তাকে আমি নিজে হাইপার করব। ডোন্ট ওয়ারি। এখন বাজে কথাগুলো শেষ হয়ে থাকলে কাজে আসা যাক। এখানে টাইম পাস করতে আসিনি আমি।
সো ফালতু বিষয়গুলো রেখে কাজ করা যাক। আমার যাও ওনার জন্য মন থেকে একটা খারাপ লাগা মানে দুঃখী দুঃখী ভাব আসছিল ওনার হাতের অবস্থা দেখে, কিন্তু ওনার কথায় মুহূর্তেই সব খারাপ লাগা ভাবটা সরে গিয়ে এক ঝুলি রাগ ভর করে ওনার জন্যে। উনি সব সময় আমায় অপমান করে কথা বলে, এখনো তাই করেছে। আমায় ফালতু বলে, তাই সেই রাগের বশবর্তী হয়ে কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে রুদ্র সেন ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিদ, এমন করে কথা বলছিস কেন ভাই? আর আমি আজকে কোনো রকম কাজ করতে পারবো না। আমার মায়াবতীকে নিয়ে বাকিটা সময় কাটাবো, তাই সরি, তোর কথা এই মুহূর্তে শুনতে পারছি না। কথাগুলো বলেই আসিফের দিকে তাকায় রুদ্র, পরে আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, রিদকে নিয়ে এখন ডক্টরের কাছে যেতে হবে, আমাদের সাথে চলো। ওকে হসপিটালে রেখে মায়াকে নিয়ে বের হব আমি। রুদ্রের এমন কথায় গম্ভীর মুখে বলে ওঠে রিদ খান, তার দরকার নেই। Anybody helps, you just go. I can take care of myself. ওনার এমন স্বাভাবিক কণ্ঠে কথাগুলো শুনে কপাল কুঁচকে এলো আমার। ওনাকে যখনই স্বাভাবিক কণ্ঠে কিছু বলতে দেখি তখনই আমার মাথার উপর বোম ফাটে। এবার না জানি কি বোম ফাটায় আমার মাথায়, আল্লাহ! ওনার এমন গম্ভীর মুখের কথা শুনে রুদ্র কপাল কুঁচকে বলে ওঠে, আর ইউ শিওর? Yeah, ওনার কথায় রুদ্র নিশ্চিত হয়ে আমাকে ও আমার পঞ্চ বান্ধবীদের নিয়ে বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আমি সবার পেছন পেছন আস্তে করে হেঁটে যেতে যেতে ওনাকে এক পলক দেখার জন্য পেছন ঘুরে আবারও তাকাই ওনার দিকে। ওনার দিকে তাকাতেই চোখে পড়লো ওনার টক বগিয়ে ওঠার রক্ত লাল চোখ। আমার তাকানোর সাথে সাথে উনি নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। ওনাকে এমন করতে দেখে আমিও কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ এমন করার কারণটা কি। তাই আস্তে করে আমি নিজেও সামনের দিকে ঘুরে হাঁটতে থাকি, সাথে ভাবতে থাকি রিদ খান আমার লাইফে আসার পর থেকে রোজই কিছু না কিছু একটা অদ্ভুত ঘটছেই আমার সাথে। তাই জানি না আবার কাল কি হয় আমার সাথে। এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকাই ওনার দিকে। আমার তাকানোর সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের মধ্যে। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওনাকে এমন করতে দেখে আমিও কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ এমন করার কারণটা কি। তাই আস্তে করে আমি নিজেও সামনের দিকে ঘুরে হাঁটতে থাকি, সাথে ভাবতে থাকি রিদ খান আমার লাইফে আসার পর থেকেই রোজ কিছু না কিছু অদ্ভুত বিষয় ঘটছে আমার সাথে। তাই আমি জানি না কাল আবার কি হয় আমার সাথে। এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকাই আমি ওনার দিকে। আমার তাকানোর সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের মধ্যে। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবার সামনের দিকে তাকাই। ওনাকে নিয়ে কখনোই কোনো রকম অনুভূতি ছিল না আমার মধ্যে। প্রথম প্রথম উনি আমার ক্রাশ থাকলেও পরে সেটা আমার বাসে পরিণত করেছেন উনি। তাই ওনাকে নিয়ে আমার মনে ভালো লাগাটার যে খারাপ লাগাটাই বেশি কাজ করে। কিন্তু তারপরেও ওনার কোনো রকম ক্ষতিটা আমার কেন যেন ভালো লাগে না, যেমনটা এখন ভালো লাগছে না। উনি হঠাৎ রেগে নিজের হাতে ক্ষত করলেন, ওনার হাতটা কেটে যাওয়ায় এখনো সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। ওনাকে এমন দেখে খারাপ লাগলেও উনি বেশ শক্ত হয়েই দাঁড়িয়ে আছে নিজের জায়গায়, চোখ মুখ লাল করে। আমি রেস্টুরেন্টের দরজা দিয়ে বের হতে হতে আবারও পিছন ঘুরে তাকাই ওনার দিকে। উনি তখনও আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। ওনাকে এমন করে তাকাতে দেখে আমিও অনুভূতি শূন্য চোখে তাকিয়ে থেকে হঠাৎ করেই ছায়ের জায়গায় দাঁড়িয়ে পড়ি দরজার সামনেই। আমার চাহনির মাঝে কোমলতা থাকলেও ওনার চাহনির মাঝে ছিল এক ঝুড়ি রাগ মিশ্রিত। আমার এমন তাকানোর মাঝেই খানিক বাদেই রুদ্র হঠাৎ দাঁড়িয়ে পেছন ঘুরে আমায় দরজার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে সেও দুকদম এগিয়ে এসে আমার হাত টেনে ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আমি চমকে উঠে রুদ্রের দিকে তাকিয়ে বলে উঠি, কি ব্যাপার মায়া, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন তুমি? আমি রুদ্রের কথাগুলো শুনেই সাথে সাথে নিজের হাতটা আস্তে করে রুদ্রের হাত থেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলে উঠি, কিছু না, এমনি একটু দাঁড়ালাম আর কি। কথাটা বলেই আবারও বাঁকা চোখে রিদ খানের দিকে তাকাই আমি। উনি তখনও চোখ মুখ শক্ত করে রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন। হাত মুষ্টিবদ্ধ করার কারণে কাটা হাতটা দিয়ে আরো বেশি রক্ত ঝরতে লাগলো। আমাদের এমন দেখা দেখি মাঝেই আমরা সবাই এসে দাঁড়ালাম রেস্টুরেন্টের পার্কিং এরিয়াতে। সবাইকে রুদ্র বাড়ি পৌঁছে দিবে এমনটা জানাতেই ঘোর আপত্তি জানায় আমার পঞ্চ বান্ধবীরা।
ওদের কথা হলো ওরা নিজেরাই আপাতত একাই বাড়ি চলে যেতে পারে, পরে কোনো এক সময়ে রুদ্রের সাথে আড্ডার আসর জমাবে। কিন্তু এই মুহূর্তে আমার রুদ্রের সাথে আলাদা টাইম কাটানো দরকার। তাদের এমন আপত্তি জানাতে চেয়েও জানাতে পারেনি আমার পঞ্চবান্ধবীর বাড়াবাড়ি রকমের চাপে। আমার পঞ্চবান্ধবীদের বিদায় জানাতেই আমিও রুদ্রকে বলি আমিও আমার বান্ধবীদের সাথে চলে যেতে চাই। আমার এমন কথা বলার সাথে সাথেই রুদ্র আমাকে একা যেতে দিবে না বলে আমাকে নিয়ে গাড়িতে ওঠার জন্য খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ করেই রুদ্র ফোনে কল চলে আসে। রুদ্র ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে থেকে আবারও আমার দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, মায়ু পাখি, আমার একটা কাইন্ডলি কল এসেছে, জরুরিতে কলটা অ্যাটেন্ড করতে হবে। তুমি গিয়ে সামনের কালো গাড়িটাতে বসো, আমি 2 মিনিটের মধ্যে কলটা শেষ করে চলে আসছি, কেমন? রুদ্রর কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই আমি। আমার সম্মতি পেয়ে উনি কলটা রিসিভ করে খানিকটা এগিয়ে গিয়ে এক পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকেন। আমি রুদ্রকে কথা বলতে দেখে খানিকটা সামনে এগিয়ে যাই রুদ্রের কথা মতো। কিন্তু রুদ্রের বলা কালো গাড়িটার সামনে দাঁড়াতেই চোখে পড়লো একসাথে রাখা দুটো বড় বড় কালো গাড়ি। এখন এই দুটো গাড়ির মধ্যে কোনটা রুদ্রের গাড়ি হবে কিছুই বুঝতে পারছি না আমি। এখানে একটা কনফিউজড হয়ে নিজের মাথাটা চুলকে সাথে একটু ভেবে সামনে থাকা বড় কালো গাড়িটার মধ্যে উঠে পড়ি। সামনে যেহেতু গাড়িটা রাখা, তখন এটিই রুদ্রের গাড়ি হবে। তাই এত কিছু আর চিন্তা ভাবনায় না করে গাড়ির পেছনের দরজাটা খুলে বসে পড়লাম চুপচাপ। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরেও যখন রুদ্র আর আসছিল না, তাই আমি আর চুপচাপ বসে থাকতে না পেরে বিরক্তি নিয়ে নিজের ফোনটা চালাতে লাগলাম। কিন্তু এই মুহূর্তে ফোনটাও সাথ দিচ্ছে না আমার, তাই সাথে সাথেই ফোনটা নিচে পড়ে গেল। ফোনটা গাড়ির সিটের নিচে পড়তেই বিরক্তিটা যেন এবার মাথায় চেপে বসলো আমার। আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে নিচ থেকে ফোনটা বের করার জন্য ঠাস করে নিচের দিকে ঝুঁকতেই সাথে সাথে আমার মাথায় জোরে একটা বাড়ি খাই সামনের সিটের সাথে। আবার সামনে হাত লেগে ফোনটা আরও ভেতরে চলে যায় সিটের নিচে। বাড়ি খাওয়ার সাথে সাথে ঝিম ধরে আস্তে করে নিচে বসে পড়ি। পরে মাথাটাও নিচু করে এক হাতে চেপে ধরে অন্য হাতে হাতড়াতে হাতড়াতে আমার ফোনটা খুঁজে চলেছি। আমার খোঁজাখুঁজির মধ্যেই তখনই কেউ একজন ঠাস করে গাড়ির দরজাটা ভেতরে ঢুকে ড্রাইভিং সিটে বসে পড়ে। সাথে প্রচণ্ড রেগে জোরে জোরে গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে বলছে এই মুহূর্তে উনি একা থাকতে চায়, তাই তার সাথে কেউ না আসতে, সে আজ একাই সবটা সামলাতে পারবে। ব্যক্তিটার এমন কথা আর তার কণ্ঠটা বেশ পরিচিত মনে হলেও আমার মাথা ব্যথার কারণে সেই দিকে নজর দিতে পারছি না আমি। তাই নিজের মাথা ব্যথাটা নিয়েই ফোনটা খুঁজে এক হাতে নিয়ে আস্তে করে উঠে দাঁড়াবো, তখনই সাথে সাথে আবারও হুমড়ি খেয়ে উপর হয়ে পড়লাম পেছনের সিটের নিচে। কারণ আমার ওঠার সময় ড্রাইভিং সিটের ব্যক্তিটার সাথে সাথেই গাড়িটা স্টার্ট দিয়ে প্রচণ্ড জোরে টান দেয় সামনের দিকে, যার কারণে আমি সাথে সাথেই হুমড়ি খেয়ে পড়ি সিটের নিচে। এবারও মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাওয়ার ফলে সাথে সাথে ওই অবস্থায় জ্ঞান হারিয়ে নিচে পড়ে থাকি আমি। হালকা হালকা আমার শরীর ঝাঁকুনি দিয়ে বারবার উঠতেই আমি আধো আধো ঝাপসা চোখে সামনের দিকে তাকাই। পরে আমি চোখের সামনে সবকিছু ঘোর অন্ধকার দেখে এক পলক সামনের দিকে তাকিয়ে থেকে আবারও সেই জায়গায় জ্ঞান হারাই আমি। পিটপিট করে সামনের দিকে তাকাই আমি। পরে ঘুমের মধ্যেই হালকা নড়াচড়া করার জন্যে হামি দিয়ে কুড়মুড়িয়ে উঠতেই কিছু একটার সাথে আটকে যাই আমি। কিন্তু কিছু একটার সাথে বাঁচতেই নিজের অবস্থান বোঝার জন্য বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে চারপাশে চোখ বুলাতেই মুহূর্তেই মনে পড়ে যায় ভুলে যাওয়া বিষয়টি। আমি তো মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান অবস্থায় সিটের নিচে পড়ে আছি। এই বিষয়টা মনে করে তাড়াতাড়ি করে উঠতে গিয়েও আবারও বাড়ি খাই মাথায়। আমি রাগে দুঃখে কপাল ঘষতে ঘষতে আস্তে করে উঠে বসি। পরে কপাল ঘষতে ঘষতে রুদ্রের কথা মনে পড়তেই আস্তে করে সামনের দিকে তাকাই আমি। সাথে সাথে ড্রাইভিং সিটে কাউকে দেখতে না পেয়ে চমকে উঠি আমি। আল্লাহ, আমায় রুদ্র রেখে চলে যায়নি তো? আর রুদ্রকে আমায় দেখেনি যে আমি গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম? হয়তো দেখেনি, যদি দেখতো তাহলে আমি সিটের নিচে অজ্ঞান অবস্থায় এতক্ষণ পড়ে থাকতাম না। রুদ্র আমায় গাড়িতে উঠতে দেখেনি, এটা শিওর আমি। তাছাড়া গাড়িটিও এখন চলছে না, থামা অবস্থায় আটকে আছে কোথাও। গাড়িটি এখন কোথায় থামানো হয়েছে সেটা দেখার জন্যে চারপাশে চোখ বুলাতেই বুঝতে পারি গাড়িটি মাঝ রাস্তায় আটকা পড়ে আছে। চারপাশে কোনো রকম গাড়ি বা মানুষও নেই, তার মানে গাড়িটি কোনো কারণে নষ্ট হয়ে মাঝ রাস্তায় আটকা পড়েছে। আর রুদ্র চারপাশে কোথাও আছে, হয়তো গাড়ির মেকানিক খুঁজতে বের হয়েছে, এমনটাই হতে পারে। হয়তো গাড়ির মধ্যে কেউ নেই এটা ভেবে চলে গিয়েছে সে মেকানিক খুঁজতে।
আমি এমন সব চিন্তা ভাবনা করে গাড়ির দরজাটা খুলে আস্তে করে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ি, 2 হাত উপরে তুলে হামি দিয়ে চারপাশে চোখ বুলিয়ে কাউকে কোথাও দেখতে না পেয়ে পেটের ক্ষুধায় 2 হাতে নিজের পেট চেপে ধরে গাড়ির ছাদের উপর উঠে বসি। আর গোল গোল চোখে রুদ্রকে খুঁজে চলেছি, এক হাত গালে রেখে আর অন্য হাত পেটে চেপে ধরে। আমার এমন খোঁজাখুঁজির মধ্যেই তখনই কেউ পেছন থেকে খানিকটা তিক্ততার সুরে বলে ওঠে। হোয়াট দ্য হেল? কারো এমন কণ্ঠ কানে আসতেই আমি চমকে পেছন ঘুরে তাকাতেই চোখে পড়লো ভয়ঙ্কর প্যারাবাসীকে, মানে রিদ খানকে। রিদ খানকে চোখের সামনে দেখার সাথে সাথেই আমি লাফ দিয়ে উঠে দাঁড়াই বসা থেকে গাড়ির ছাদের উপরই। আমি উঠে দাঁড়িয়ে সাথে সাথে এক চিৎকার করে বলে উঠি, আপনি? ওনাকে এই মুহূর্তে এইখানে দেখে অবাকের উচ্চ স্তরে পৌঁছে যাই আমি। আর আমার আপনি বলার সাথে সাথে উনি রাগে দাঁত কিরমিরিয়ে উঠে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে। নেমে এসো। ওনার রাগী দৃষ্টির সাথে রেগে ওঠা স্বরের কথায় খানিকটা ভয় পেয়ে যাই আমি। না জানি এখন আবার কি করে এই লোকটা। এই মুহূর্তে সাংঘাতিক ভয়ে বাস করছি আমি এই গুন্ডা বালকের জন্যে। রিদ খানের রাগে চাপা সুরে কথাগুলো শুনে আমি একটা শুকনো ঢোক গিলে ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে নেমে ওনার সামনে দাঁড়িয়ে পড়ি। আমি ওনার সামনে দাঁড়াতেই উনি আমায় এক পলক উপর নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নেয় রাগী দৃষ্টিতে। ওনার এমন রাগী দৃষ্টি দেখে ভয় কাচুমাচু করতে থাকি আমি। উনি আমাকে এমন করতে দেখে খানিকটা রেগে চোখ মুখ শক্ত করে বলে ওঠে। পাগলামো করতে করতে এখানেও চলে এসেছো মরতে? হ্যাঁ, এত কিছুর পরও তোমার কলিজা কেঁপে ওঠে না আমার সামনে আসতে? ভয়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তোমার? হ্যাঁ, ওনার এমন শক্ত গলার কথা শুনে আমি ভড়কে গেলাম মুহূর্তেই। আর সেই ভড়কে যাওয়া অবস্থায় ওনাকে যতটা না ভয় পাচ্ছি, একটু পরেই হয়তো আমার সেই ভয়টা কেটে যাবে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কখনোই আমি মনে ধরে রাখতে পারি না। তাই একটু পরেই আমাকে আঘাত করা মানুষটার সাথে স্বাভাবিক হয়ে উঠি নানান রকম পাগলামোতে। আর এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আমার এই সমস্যাটা যা এই মুহূর্তে রিদ খান নামক অপদার্থটি হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন। ওনার দিকে আমি ভীতভাবে তাকিয়ে থেকে নিজের চোখটা যখন নিচে নামিয়ে নিতে যাব, তখনই চোখে পড়লো ওনার হাতে সেই রক্ত মাখা, যা এখনো আগের অবস্থায় আছে, তবে একটু পরিবর্তন হয়েছে। সেটা হলো এখন আর রক্ত ঝরছে না হাত থেকে, তবে হাতে থাকা রক্তগুলো শুকিয়ে লেপ্টে আছে হাতের চারদিকে। আমি ওনার হাতটি দেখার সাথে সাথে চমকে উঠে দ্রুত বলে উঠি, এ কি, আপনি এখনো হাতের ব্যান্ডেজ করেননি কেন? অনেকটাই কেটে গিয়েছে তো। কথাটা বলেই আমি দ্রুত গতিতে খানিকটা এগিয়ে গিয়ে ওনার রক্ত মাখা হাতটি ধরতে যাব, তার আগেই উনি এক ঝটকায় নিজের হাতটি সরিয়ে নেয় আমার থেকে। আমি ওনাকে এমন করতে দেখে কিছু বলতে যাব, তার আগেই উনি আমায় কিছু বলতে না দিয়ে খানিকটা অভিমান সাথে রাগ মিশ্রিত গলায় আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, কেটে ফেলি বা রেখে দেই, আমার হাত আমি বুঝবো, তোমাকে দেখতে হবে না। সাথে নিজের অবস্থানটাও বুঝে কথা বলো। আরে! উনি ওনার কথাগুলো শেষ করেই আমার কোনো রকম কথা না শুনেই চলে গিয়ে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে, এদিক ওইদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। খুব সম্ভবত কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য রাস্তার গাড়ি খুঁজে চলেছে। আমি ওনাকে এমন করতে দেখে দৌড়ে গিয়ে ওনার পাশে দাঁড়িয়ে পড়ি ওনার মতো করে ভাব নিয়ে। পরে ওনাকে দেখে কপি করে উনি যেদিকে তাকাচ্ছে যেমন ভঙ্গিতে, আমিও ঠিক সেই দিকেই তেমন ভঙ্গিতেই তাকাচ্ছি। আমাকে এমন করতে দেখে উনি ভ্রু কুঁচকে তাকান আমার দিকে। আমিও ওনার মতো করে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাতেই রিদ খান মুহূর্তেই রেগে আমার দিকে তেড়ে আসতেই আমি 2 কদম পিছিয়ে যাই। আমাকে পিছিয়ে যেতে দেখে উনি থেমে যায়। পরে আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে আবারও সামনের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে আগের মতো করেই গাড়ির অনুসন্ধান করতে লাগে শূন্য রাস্তার মাঝে। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে উঠে বসি গাড়ির ডিকিতে পড়ে গোল গোল চোখে চারপাশে চোখ বুলিয়ে নিয়ে আবারও চোখ ওনার দিকে তাকাই। আমি ওনার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে খানিকটা উঁচু স্বরেই বলে উঠি, এই যে শুনছেন, আমার না ক্ষুধা লেগেছে, আপনি একটু খাবার অর্ডার করুন না প্লিজ। আমার এমন খাবার কথা শুনে উনি মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে, আর সেই জ্বলে ওঠার রেশ ধরেই আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, ক্ষুধা লাগলে আসো, আমারে খাও। কি খাবা আমাকে? ওনার এমন অফারে আমার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে, কিন্তু পর মুহূর্তে কিছু একটা ভেবে আফসোসের সুরে বলে উঠি,